আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমার সাথে আজকে বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ বক্সী। প্রসেনজিৎ বাবু, 20 জন লোকসভা এমপি বেরিয়ে গেল টিএমসি থেকে। আমার কাছে 16 জনের নাম এই মুহূর্তে আছে। আহ এই 20 জনের চরিত্র কি, কেন তারা গেল? বেশিরভাগই ছিল নন পলিটিক্যাল এন্টিটি। নামগুলো দেখলেই বুঝতে পারবেন। চাকরিজীবী, কেউ ফেল্ড ফিল্ম স্টার, কেউ বুদ্ধিজীবী। এরা হঠাৎ মমতার বিরুদ্ধে গেলেন কেন? মানে টাকার লোভে, নাকি ইনকাম ট্যাক্সের ভয়ে, নাকি কোনো প্রতিশ্রুতি পেয়েছেন বিজেপি থেকে যে বিজেপিতে তারা জায়গা পাবেন? এক এক করে নাম নেওয়া যাক। প্রথম নাম আমার সামনে হচ্ছে অবশ্যই কাকলি ঘোষ দস্তিদার। উনি কেন বেরিয়ে গেলেন? দেখুন, এটার একটা অন্য ব্যাকগ্রাউন্ড আছে, সেটা ছোট করে আমার মনে হয় আপনার দর্শকদের জানার দরকার। সেটা হচ্ছে এটা আহ, পুরো বিষয়টা শুরু হচ্ছে নির্বাচনে ফল প্রকাশের পরে। প্রথম যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বৈঠক ডাকেন এবং সেখানে আহ, অনেক প্রবীণ নেতা তৃণমূল কংগ্রেসের তারা বিধায়ক ছিলেন, কিন্তু দলটা তো হেরেছে। তো বৈঠকে প্রথমেই বলা হয় যে আমরা সবাই অভিষেক ব্যানার্জির লড়াই এবং তার এই লড়াইয়ের সাফল্যকে স্বীকৃতি দিতে উঠে দাঁড়িয়ে হাততালি দেবো। অনেকটা সেই হিটলারের আমলে যেমন হে হিটলার বলা হতো না, তো তো সেই রকম ভাবে হে অভিষেক ব্যানার্জি এটা বলতে হবে। এইটা থেকে কিন্তু পুরো জিনিসটা শুরু। অভিষেক ব্যানার্জির প্রসেন বাবু, এই গল্পটা আমরা সবাই শুনেছি, হ্যাঁ, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে আম, এটা একটা কভার আপ এক্সকিউজ। না না না, আমি আসছি আপনাকে আসল ঘটনাটা। কারণটা অন্য হ্যাঁ, আসল কারণটা অন্য কোথাও লুকিয়ে, এবং প্রত্যেকের কারণ আলাদা। এটা নয় যে সমূহভাবে 16 জন 20 জন এমপি শুধু এই কারণে। কারণ এরা সবাই অভিষেকের অনুগামী ছিলেন। না 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 অভিষেক না না, তো এইটাই হচ্ছে ভুল ধারণা। এরা কেউই অভিষেকের অনুগামী ছিলেন না। এরা সবাই, যেটা আপনি বলছেন নাম করে করে, সেটা আমরা যখন অ্যানালিসিসে আসবো বলবো, কিন্তু কেউই, এরা সবাই ভয়ে অভিষেককে মান্যতা দিতে বাধ্য হয়েছিল। ভয় ইন দ্য সেন্স যে যেহেতু অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলে কি হতে পারে সেটা তারা শুভেন্দু অধিকারীকে দেখে বুঝেছেন। মানে শুভেন্দু অধিকারীর ক্ষমতা আছে, সে অন্য জায়গাতে গিয়ে তার নিজের ক্ষমতায় আজকে এই জায়গায় পৌঁছেছেন, কিন্তু এদের সবাইকার তো সেই কারোরই সেই ক্ষমতা নেই। ঠিক। তো এদেরকে ভয়ে অভিষেক ব্যানার্জিকে মান্যতা দিতে হয়েছিল। এরা সুযোগের অপেক্ষায় ছিল যে কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটো রাস্তা আছে, যে কোনো একটা চুজ করতে হবে, হয় তৃণমূল কংগ্রেস নয় অভিষেক ব্যানার্জি। উনি যদি অভিষেক ব্যানার্জিকে টেনে চলেন তাহলে তার দল কিন্তু আর কোনোদিনই আর পুরনো অবস্থায় ফিরে আসবে না। এটা হচ্ছে সামগ্রিক চিত্র। কারণ অভিষেক ব্যানার্জিকে কেউই নিতে পারেনি, যে একটা সম্পূর্ণভাবে প্যারাসাইট পরজীবী হিসাবে সবাইকার সঙ্গে অভদ্র ব্যবহার। আমাকে একজন প্রবীণ বিধায়ক, এবারে তিনি হেরেছেন, অত্যন্ত প্রবীণ বিধায়ক, তিনি বলেছিলেন যে ক্যামাক স্ট্রিটে আমাকে, মানে তিনি বলছেন আমাকে অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়ে বাইরে মোবাইল রেখে ভেতরে ঢুকতে হয়েছিল। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকে। ঘটতে 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 অভিষেকের প্রতি এবং তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের প্রতি অন্ধ স্নেহ, এতে কিন্তু ভেতরে ভেতরে হাওয়া গরম হয়েছিল। এবারে মমতা ব্যানার্জি হেরেছেন, এমন ভাবে হেরেছেন যে তার বলার কোনো রাস্তা নেই। অতএব এই বিপ্লবটা শুরু হয়েছে। এর পিছনে আর যা যা কারণ আছে সেটা আপনি যখন বলবেন আমি বলবো, কিন্তু শুরু করি মূল কাকলি কারণ। ঘোষ। মূল কারণটা হ্যাঁ, বুঝতে পেরেছি। শুরু করি হ্যাঁ, কাকলি ঘোষ হ্যাঁ। দস্তিদারকে দিয়ে। সে কেন? কাকলি আহ, ঘোষ দস্তিদার বারাসাতের এমপি। এই হুম, কাকলি ঘোষ দস্তিদার একজন ডাক্তার, হুম, কিন্তু পশ্চিমবঙ্গে সিন্ডিকেট শব্দটার আমদানি হয়েছিল এই কাকলি ঘোষ দস্তিদারকে সামনে রেখে। হুম, কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সব্যসাচী দত্তের সংঘাত, হুম, এটা মনে রাখার আছে কিনা দর্শকের আমি জানি না। এবং হুম, তখনই প্রথম
কিছু নাম রাজারহাট এলাকাতে ওঠে এবং সিন্ডিকেট শব্দটা, এটা প্রায় বছর দশেক আগে, সিন্ডিকেট শব্দটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংবাদে এবং অন্যান্য আলোচনাতে উঠে আসে। অতএব এরকম কোনো ভাবার কারণ নেই যে কাকলি ঘোষ দস্তিদার একজন মহিলা, একজন ডাক্তার, অতএব তিনি এক- একদম মানে মাছ উল্টে খেতে জানেন না। সিন্ডিকেট তো যখন কোথাও না কোথাও উনি নিজের গা বাঁচাতে গা বাঁচানো এখন এবং অর্থ বাঁচানো, হুম, এরা ইনি এবং এনার পতিদেব সুদর্শন ঘোষ দস্তিদার, মাফ করবেন এরা দুজনেই আমার অত্যন্ত পরিচিত, কিন্তু তারা বিভিন্ন সময়তে রাজনীতির অপব্যবহার করে, এরা দুজনেই কিন্তু ডাক্তারি করে পয়সা রোজগার করেছেন এমন বিষয়টা নয়। সেই পয়সাটা রোজগার করার মতো ডাক্তার এরা দুজনে কেউই ছিলেন না। তো বাকিটা আপনারা বুঝে নিন। হুম। পরের নামে আসি, প্রসূন বন্দ্যোপাধ্যায়। উনি প্রসূন কেন ছাড়? বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে গেলে কেউ তাকে তাকিয়ে দেখে না, দেখার বিষয়ে নেই, তাকে হুম, কেউ চেনেই না। তিনি পুরোটাই, এটা ঘটনা যে মমতা ব্যানার্জির নাম এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে ইনি অন্তত সাংসদ হয়েছেন। হুম, কিন্তু হাওড়া এমন একটি জায়গা যেখানে রাজনৈতিক কারণে এই প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে কোণঠাসা ছিলেন। অরূপ রায় হুম, ওখানে আছেন, পুলক রায় হুম, আছেন, হুম, হুম, এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক আহ, কার্যকলাপ নেই। উনি রাজনৈতিক ব্যক্তিও নন, রাজনীতি জানেনও না, এবং প্রয়োজনের তুলনায় বেশি কথা বলেন। হুম। তো যার ফলে এখন যদি তার মানে এই প্রসূন বন্দ্যোপাধ্যায় এর কোনো আম, অর্থনৈতিক স্ক্যান্ডাল নেই যেটা বাঁচানোর জন্য উনি ওনাকে অর্থনৈতিক স্ক্যান্ডাল নেই, কিন্তু ব্যক্তি জীবনের স্ক্যান্ডাল আছে। আচ্ছা, সেগুলো আহ, সেগুলো আলোচনাতে যত কম আসে ততই ভালো। উম, ব্যক্তি ওনার জীবনের স্ত্রীর স্ক্যান ওনা- ওনার হুম, স্ত্রীর, এবং সেটাও ক্রাইমের পর্যায়ে গেছে, ওনার স্ত্রীর হঠাৎ আচ্ছা, মৃত্যু, হুম, সেটা ক্রাইমের পর্যায়ে গেছে, যেটা হুম, কিন্তু ইচ্ছে করলে যে কোনো সরকার আহ, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলতে পারে। আচ্ছা, শতাব্দী রায়। শতাব্দী রায়ের, তিনি বেশ তিনবারের বোধহয় সাংসদ, এবং আহ, সমস্যাটা হচ্ছে যে তিনিও রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তা সত্ত্বেও তিনি তিনবারের সাংসদ, কারণ বীরভূমটা এমন একটা জায়গা যেখানে এই নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া, মানে বামফ্রন্ট চলে যাওয়ার পরে, আর কেউ দাঁত ফোটাতে পারেনি অনুব্রত মণ্ডল বা কেষ্ট মণ্ডলের কারণে। হুম, তো এখন কেষ্ট মণ্ডল নেই, এবং শতাব্দী রায় এই বীরভূমকে কেন্দ্র করে, তাপস পাল যখন জীবিত ছিলেন, হুম, আহ শতাব্দী রায়ের নানা রকমের আর্থিক এবং রাজনৈতিক আহ হিসেব নিকেশের গড়বড় আছে। কাজল শেখ, কেষ্ট মণ্ডল, এসব কিছু মিলিয়ে আর আছে, সেটা আশিস কি ব্যানার্জি, সেটা কেন্দ্র জানে? সেটা কেন্দ্র জানে। হুম, এবং সেটা এই মুহূর্তে আর মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শেল্টার দিতে পারবে না। হুম। আর কেন্দ্র জানে, এবং কেন্দ্র কি তাকে এটা বলেছে যে দেখো এই তোমার ফাইল, সেইভাবে দেখানো হয়েছে? এই মুহূর্তে মানে ওইভাবে বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে না বলা হয়েছে, আমি অতটা ডিটেলে যাওয়া সম্ভব নয়, হুম, কিন্তু আহ, এটা তো বোঝা গেছে যে আহ, এদের কাছে এই বার্তাটা আছে যে তোমাদের সবাইকার কালা চিঠা আমাদের কাছে আছে। পারফেক্ট। আহ, অসিত আহ, মাল। অসিত মাল যে সাংসদ সেটা বীরভূমের লোকেরাও জানতো না। অসিত মাল দুবার বা ও বোধহয় তিনবারের সাংসদ, কংগ্রেসের হ্যাঁ, এমএলএ ছিল বোলপুর থেকে। হুম, ও যে আদৌ সাংসদ সেটা লোকাল লোকেরাই জানে না। হুম। তো তো উনি গেলেন কেন? সাংসদ হয়ে গেলেন কেন? ওই অর্থ অর্থ না, মানে অর্থ অর্থই মানে অনর্থের মূল। মানে তিনি যে জায়গায় ছিলেন আর যে জায়গায় পৌঁছেছেন, হুম, ওনাকে সামাল দেওয়ার জন্য, ইডি সিবিআই সামাল দেওয়ার জন্য, বা ইনকাম ট্যাক্স সামাল হুম, দেওয়ার জন্য, বা হুম, রোজগারের থেকে অতিরিক্ত সম্পত্তি সামাল দেওয়ার হুম, জন্য, মানে পিএমএলএ কেস যদি না হয়, যাতে না হুম, হয়, শতাব্দীরও যা, অসিত মালেরও আ- তাই, বীরভূমেরই দুজন। হুম, রাফি হালদার। হ্যাঁ, এইটা একটা বড় প্রশ্ন, কারণ এই বাপি হালদারকে মনে করা হতো যে তিনি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম ঘনিষ্ঠতম ব্যক্তিদের মধ্যে একজন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে টিকিটটা করিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে যা আমরা শুনছি, যে এই যে পার্কিং এর আগের দিন আপনি আমার সঙ্গে কথা বলছিলেন যে টাকাগুলো কোথায় পার্কিং হয়, পার্কিং এর একটা কোথাও না কোথাও নাম জড়িয়ে যায় বাপি হালদারের। তো এখন ইগনোর করাটাই ভালো, বা বাপি হালদারের ফাইল কি আছে সেন্টারে? হ্যাঁ, মানে সেই টাকা যাতে ফেরত দিতে না হয়, তাই বাপি হালদারের কোনো দায় নেই। বাপি হালদারের কি কোনো বানানো ফাইল আছে সেন্টারে? হ্যাঁ আছে, এই যে মানে ক্যাশ টাকার পার্কিং এর বিষয়তে আছে, মানে ফাইল বানানো আছে আইটির কাছে? একদম নিশ্চিত ভাবে আমার সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে। আচ্ছা, হুম, ওকে। জুন মালি এগুলো না মানে এদের কোনো ব্যাখ্যা, এরা হচ্ছে এলেবেলে আর কি। এরা সবাই এখন যে নৌকা, দেখুন যে নৌকাতে মোটামুটি বেঁচে থাকা যায়, এরা সেই নৌকোতে পা দিয়ে, এদের কিছুই নেই বেসিক্যালি। তো এদের সম্বন্ধে আলাদা করে না বিজেপির কোনো ইন্টারেস্ট আছে, ওরা হচ্ছে একটা করে সংখ্যা মাত্র। এরা সবাই একটা সংখ্যা, যেমন জেলখানায় গেলে সবাই একটা সংখ্যা হয়ে যায়, তেমনি এরাও হচ্ছে পার্লামেন্টের ভেতরে লোকসভাতে একটা সংখ্যা। বিশেষ কিছু লোকানোর নেই, যেটা অন্যদের আপনি বললেন। জগদীশ বাসুনিয়া, ইনি নর্থ বেঙ্গলে কি করেছেন আর করেননি আমি জানি না, তবে এরও খুব একটা আর্থিক বিষয়তে স্বচ্ছ চেহারা তা ভাবার কোনো কারণ নেই। যদিও ইনি একজন মানে কি বলবো তথাকথিত বুদ্ধিজীবীর মধ্যে পড়েন, কিন্তু এনার ওই রাজবংশী এবং অন্যান্য বিষয়তে এনার যথেষ্ট বুৎপত্তি আছে। পলিটিক্যাল স্ট্রেংথ কতটা? গ্রাসরুট লেভেল পলিটিক্যাল স্ট্রেংথ বলে কিছু নেই, পলিটিক্যাল স্ট্রেংথ নেই বলেই, এবং উত্তরবঙ্গের একটা আসনেও তৃণমূল কংগ্রেস জিততে পারেনি বলে এর চিন্তা হচ্ছে যে তাহলে আমি যদি এই ব্লকের সঙ্গে না থাকি, তাহলে তো আমি আমার বাড়িতেই ফিরতে পারবো না, কারণ ওখানকার সবকট না মানে আমি বলছি মাথা উঁচু করে বাড়িতে ফেরা আর কি। এলাকার সমস্ত বিধায়ক তো হেরে গেছে, এবং সেখানে ও একমাত্র আগে 2024-এর নির্বাচনের হিসেবে উনি একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে রয়েছেন। নিচেটা পুরোটা ফাঁকা, নিচে একজনও কেউ নেই যাকে দিয়ে উনি কিছু করাতে পারবেন। ওনার অস্তিত্বটাই তো সংকটে। খুবই বিতর্কিত নাম পার্থ ভৌমিক। এই পার্থ ভৌমিক এবং সুজিত বোস সন্দেশখালীর গন্ডগোলের সময় এরা ক্যাশ টাকা নিয়ে গিয়ে সন্দেশখালীতে যারা অভিযোগকারী বা কারিনী ছিলেন তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছিল, এবং তাদের এই কর্মের ভাগিদার ছিলেন তৎকালীন ডিজি পশ্চিমবঙ্গের রাজীব কুমার, যিনি এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। কিন্তু শুনছি উনিও পার্টি মারবেন। মারুন, তিনি মারতেই পারেন, কারণ হচ্ছে যে তিনি যা খুশি করতে পারেন আর কি, এমন একটা চরিত্র রাজীব কুমার। তবে যেহেতু আজকে রাজীব কুমার সাবজেক্ট নয়, তাই ওটা নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। পার্থ ভৌমিক লোকে জানতো যে অভিষেক ব্যানার্জির আর একজন কাছের লোক, কিন্তু জেনে রাখুন যে এই যে তৃণমূল কংগ্রেসের ভেতরে বিদ্রোহ, এবং সাংসদরা এরকম ভাবে ভূপেন যাদবের বাড়িতে গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করলো এবং শতাব্দী রায়ের বাড়িতে গিয়ে ডিনার করলো, এর অন্যতম সূত্রধার ছিলেন কিন্তু পার্থ ভৌমিক। আচ্ছা, যার নামটাকেও সামনে, মানে তিনি খুব লো প্রোফাইলে থাকেন, তো এটা একটা সুবিধা। অতএব কি হচ্ছে আর কি হচ্ছে না ওকে আইডেন্টিফাই করাটা খুব মুশকিল হয়, এবং সেই কারণেই ওকে সন্দেশখালী পাঠানো হয়েছিল। তাহলে এবারে বুঝে নিন যে এক তো হচ্ছে তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিধায়ক সাংসদ, সেই এলাকাতে এই মুহূর্তে অর্জুন সিং, পবন সিং এবং বাকি অর্জুন সিং এর যারা যারা লোক আছেন তারা সবাই শক্তিশালী, তারা মন্ত্রী হয়ে গেছেন, ভীষণ শক্তিশালী। তাহলে এই পার্থ ভৌমিক একসময় এই অর্জুন সিং কে যেরকম ভাবে এবং ওই শ্যাম বলে শ্যাম বলে একজন যে ওদের বিধায়ক ছিল, কি শ্যাম, তো তারা যেহেতু এই কাণ্ডটা করেছে, এবারে ব্যারাকপুরে ওই আবারও একই প্রশ্ন, যে বাসুনিয়ার জগদীশ বাসুনিয়ার মতোই বলছি আমি, যে এলাকায় ওর ক্ষেত্রে সম্মানের প্রশ্ন আর এর ক্ষেত্রে প্রাণের প্রশ্ন। একে ফিরতে গেলে তো প্রোটেকশন নিয়ে ফিরতে হবে, তো যার ফলে ও ঝাঁপিয়ে পড়েছে বিপ্লব করবার জন্য। আর এটা কি মেনে নেবে বিজেপিতে? বিজেপি ওই জন্য তো এখনো তো না সেই তো ন্যাচারালি এটা অর্জুন সিং এর সাথে পার্থ ভৌমিকের যে ধরনের সম্পর্ক,
যেভাবে হেনস্থা হয়েছে অর্জুন সিং, সেই আর কারণেই তো এখনো বিজেপি এদের কাউকে দল হিসাবে স্বীকৃতি দেয়নি বা বিজেপি নিজেদের দলে আমন্ত্রণও জানায়নি। অরূপ চক্রবর্তী। এই একই অবস্থা, অরূপ চক্রবর্তী ওপরে আছেন, নিচে একটাও বিধায়ক নেই। হুম, এবং উনি বিভিন্ন সময়তে মোদি এবং উত্তেজিত হয়ে মোদি এবং অনেকটা ডেরেক ওব্রায়নের মতো অত্যন্ত হুম, কুকথা বলতে এনার সুনাম আছে। মানে ইনি ঠিক সব মানে ঠিকভাবে কথা বলতে পারেন না। ইনি রাজনৈতিক সভাতে যেভাবে অমিত শাহ এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে, যাকে বলা যেতে পারে গ্যাস খেয়ে, সেই গ্যাস এখন সেই গ্যাস এখন অরূপ চক্রবর্তীর মাথায় উঠেছে আর কি। তাই ওই ভিডিওগুলো তো সব এক একটা সম্পদ। সেখান থেকে বাঁচার জন্য অরূপ চক্রবর্তী, নিচে একটাও বিধায়ক নেই, আর পলিটিক্যাল একটাও বেস বিধায়ক নেই। কতটা স্ট্রং অরূপ চক্রবর্তী, অরূপ মানে চক্রবর্তীর ওনাকে অরূপ আপনি চক্রবর্তী গ্রাসরুট না, লিডার মনে করেন? হুম, অনেকে বলে বটে, কিন্তু ব্যাপার হচ্ছে যাদেরকেও নিয়েও গ্রাসরুট লিডার বলে নিজেকে দাবি করতো, তারা তো লাইট পোস্ট থেকে বিজেপির পতাকা খুলে নিয়ে এখন বিজেপিতে ভিড়ে গেছে মুখে গেরুয়া আবির মেখে। হুম, তো তারা তো কেউ অবশিষ্ট নেই। বাঁকুড়ায় ফিরে গেলে তো আর মানে সেই লোকগুলোকে উনি পাবেন না। প্লাস উল্টো হুম, দিকে বিজেপির তরফ থেকে অরূপ চক্রবর্তীর নানা রকমের, ওই যেমন অনিল বসু একসময় ছিলেন আরামবাগে, তিনি যেমন কুকথা এবং খারাপ কথা বলাতে হুম, বিখ্যাত ছিলেন, অরূপ চক্রবর্তীও তাই। হুম, এমন এমন বাক্য উনি বলে ফেলেছেন যেগুলো হুম। একবার কথার তীর বেরিয়ে গেলে তো আর ফেরত আসে বেরিয়ে না। গেল, ফেরোনা যায় না। শর্মিলা সরকার। এর কোনো অস্তিত্ব নেই। ইনি সাইকিয়াট্রিক ডাক্তার। হুম, আহ ডাক্তার হিসেবে নাম আছে, কিন্তু এর হুম, আর একটা পরিচয় আছে। তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রবীণ নেতা, হুম, এখন যদিও তিনি বিধায়ক নন, স্বপন হুম, দেবনাথের ইনি শালী। হুম, তো এরা, এদের হচ্ছে কি, এখন যদি ওনাকে ট্রান্সফার করে এমন একটা জায়গায় পাঠানো হয়, ওনার তো লিয়েনে আছেন, এরা এরা সাধারণত লিয়েনে থাকেন। আমি জানি না উনি চাকরি ছেড়েছেন না লিয়েনে আছেন, বা যদি চাকরি ছেড়েও থাকেন তাহলে তো ওনাকে চেম্বার চালাতে হবে। তো এরা না ওই সাধারণত ব্যক্তিগত প্রোটেকশনের জায়গা থেকে, পেশাগত প্রোটেকশনের জায়গা থেকে দল পাল্টে ফেলেছে। কারণ এরা বিজেপি সমর্থিত বিভিন্ন ডাক্তার, বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে এত দুর্ব্যবহার করেছেন, এত আগে। তাদের বিপদে ফেলেছেন, যে এরা হুম, এখন ভয় পাচ্ছে যে আমরা যদি বিজেপির প্রোটেকশনে না থাকি তাহলে একই জিনিস ইকুয়াল এবং ইয়ে হিসেবে নিউটনের থার্ড লর মতো আমাদের প্রতি এগিয়ে আসবে। তো এরা ওই জাস্ট ওই প্রোটেকশনের জন্য, এ একদম সাংসারিক মহিলা, হুম। ইনি না রাজনীতি বোঝেন, কিছুই বোঝেন না। ওই স্বপন রিজাইন দেবনাথের করলেন না পরিবর্তে কেন? শর্মিলা সরকার তা- রিজাইন করে, যেভাবে সুখেন্দু সরকার রেসপেক্টফুলি রিজাইন করে পার্টি থেকে, এমপিশিপ থেকে সুখেন্দু সরকার আহ, বেরিয়ে গেলেন। সবাই তো সেটা পারে না। হুম, মায়া, একটা একটা সাংসদ মায়া, মায়া। সাংসদের মায়া, সাংসদের মায়া কি ওই কেউ বড় ত্যাগ বাড়িটা, করতে বড় পারে? বাড়িটা দিল্লিতে, বড় বাড়িটা, বড় বড় বাড়িটা, গাড়ি, অনেক বিনা অনেক পয়সায় উর্দি পড়া। হুম, অনেক উর্দি পড়া, বিনা পয়সায় প্লেনে যাতায়াত করা, হুম। ইত্যাদি ইত্যাদি। রচনা ব্যানার্জি, মমতার অতি স্নেহের মহিলা। এখন দিদি তো ওদের নাম্বার ওয়ান। দলের অন্য সাংসদরাই তো নানা রকম কথা বলছেন রচনার ব্যাপারে। হ্যাঁ, যে কি বলছেন? আহ, উনি মমতা যদি ওর ওর শোতে গিয়ে চা না খেতেন বা ওই ধরনের খেলা না করতেন, তাহলে আজকে হয়তো তৃণমূল কংগ্রেসের এই দুরবস্থা হতো না। তার থেকে অসিত মজুমদার অনেক বেশি শক্তিশালী ছিলেন, তাকে প্রার্থী করা যেতে পারতো। হুম, হ্যাঁ, আর এগুলো সব এখানের থেকে মমতা সম্পূর্ণভাবে কিন্তু কর্নার্ড দলের ভেতরে। মানে এমনকি হুম, হুম, যারা এক্সিস্টিং তৃণমূল কংগ্রেসের, তারাও হুম, হুম, এই সমালোচনা করছেন যে যিনি রাস্তায় দাঁড়িয়ে দূরে চিমনিতে ধোঁয়া দেখতে পারেন, তো সেই হুম। এবং এত তাতে বড় ভুল এবং লাগাতার ভুল মমতা কিভাবে করলো? লোক চেনার ভুল। তো হ্যাঁ, রচনা ব্যানার্জি কেন ছাড়? ওই কেন একই বিরোধী? রচনা ব্যানার্জি। অরূপ বিশ্বাস চলে গেছে, স্বরূপ বিশ্বাস চলে গেছে, ওকে তো ওই ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতে গেলে ও এখন ঠিক করে নিয়েছে যে আমাকে এখন দল বদল না করলে বা ওনার কি জেলের ভয় ছিল? ওনার কি জেলের ভয়? উনি উনি কি কোনো? না 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 না, ওর খুব একটা জেলের ভয়টয় নেই। ওকে হচ্ছে যে আদারওয়াইজ ওর পেট চালাতে গেলে তো যতদিনই হোক ইয়ে করতে হবে না, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওই টেলিভিশন ইন্ডাস্ট্রি যেখানেই হোক ও বেঁচে তো থাকতে হবে। এখন হুম, স্বরূপ বিশ্বাসও নেই, হুম। তাহলে কি করে হবে?
কে ওকে প্রোটেকশন দেবে? প্রফেশনাল রিজনস এ এটা উনি প্রফেশনাল ডিসিশন, পাল্টে এটা একদম। আমার এখানে ইউসুফ আমি চাকরি পাঠান, ইউসুফ পাঠান। তো ইউসুফ পাঠানকে মাথায় রাখবেন, তিনি কিন্তু মূল বাসিন্দা গুজরাতে, ঠিক আছে? বহরমপুরে কোনোদিন এবং আসেননি, হাতে গুনে কয়েকবার এবং এসেছেন। গুজরাতের সরকার গত 20-25 বছর ধরে বিজেপি চালায়। হুম প্রধানমন্ত্রী গুজরাতের, স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাতের। হুম অতএব সবাইকার জানা আছে তাদের যে হুম। ইউসুফ পাঠান ঠিক কোন রাস্তা দিয়ে কিভাবে সুদূর বহরমপুরে এসে সাংসদ হয়েছিলেন। সেই রাস্তাটা কি খুব জটিল ছিল? সেটা খুবই জটিল, তার মধ্যে অর্থ লুকিয়ে আছে। আদারওয়াইজ মানে আপনি বলুন না, একটা স্বাভাবিক কনসেপ্টে হুম আপনার সঙ্গে আমার এই যে এখন একটা আলোচনা চলছে নানা বিষয়তে, আপনি আমার লাইভে রেকর্ড করছেন, তো আপনার সঙ্গে যোগাযোগের একটা সূত্র আছে আমার। হুম কেউ একটা আমাকে ফোন করেছিল, সে তার পরিচয় দিয়েছে, দিয়ে হুম এবার আপনি বলুন যে ইউসুফ পাঠান ইনি বহরমপুরের ক্যান্ডিডেট হবেন, এর মাঝখানে হুম দালালটাকে আর মাথায় কি করে এলো যে ইউসুফ মাথায় কি করে পাঠানকে? এলো? আমরা ইউসুফ পাঠানের জায়গাতে হরিপদ পালও হতে পারতো, বা মোহাম্মদ আর একজন কেউ হতে পারতো। হঠাৎ ইউসুফ পাঠান কেন, যার কোন রকম, তিনি খেলোয়াড় হিসাবে বিশাল উচ্চমানের নয়, তার ভাইয়ের ধারে কাছে আসে না। ইউসুফ পাঠান ইরফান পাঠানেরও ধারে পাশে আসে না। ইউসুফ পাঠান দেশের থেকে আইপিএল খেলেছেন বেশি। ইউসুফ পাঠানের কোনো রাজনৈতিক নেই, তিনি কথা বলতে পারেন না ঠিকভাবে, আর নিজের মাতৃভাষাটাও ঠিকভাবে বলতে পারেন না। তো সেই লোকটাকে কোন দালাল আইডেন্টিফাই করে দিল যে এ গুজরাট থেকে এসে বহরমপুরে, ওরা বোধহয় বড়দায় ওদের পৈতৃক বাড়ি, না যায় আপনি বলবেন নাকি কে ইন্ট্রোডিউস করেছিল, কে দালাল ছিল? না সেটা থাক, সেটা নিয়ে নানা রকম বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে যে এই ইউসুফ পাঠানকে বহরমপুরের আসনটা ছেড়ে দেওয়ার জন্য কে ফোন করেছিলেন, সেই নিয়ে খবর বেরিয়েছে। একটি আমাদের বাংলার ইউসুফ পাঠান, ইউসুফ পাঠান এক কথায়, এক লাইনে যদি আপনি বলেন, সে কেন পাল্টি খেল? এবারে তাকে বাঁচতে হবে। সে জানে যে আমার মূল জায়গাটা হচ্ছে গুজরাট, এখন আর মমতার কোনো অস্তিত্ব নেই। আমি খামোকা শুধু শুধু মমতা মমতা করে নিজের আমও যাবে ছালাও যাবে, গুজরাটেও আমার অবস্থান খারাপ হবে। একদিনের শুটিং ক্যান্সেল করে একদিনেই দেব পৌঁছলো দিল্লি, শুটিং ক্যান্সেল, এবং আউটডোর শুটিং, অনেক খরচা, সই করলো কাগজ। দেবের মতো এদের মধ্যে সবচেয়ে চালাক হচ্ছে দেব, সব থেকে বুদ্ধিমান হচ্ছে দেব। তার কারণ হচ্ছে যে এই প্রশ্নটা দেবকে করা উচিত যে পশ্চিমবঙ্গে আপনি সব মিলিয়ে কটা সিনেমা করেছেন বাংলায়? ধরুন 50টা সিনেমা করেছে দেব। এবারে এটা সমস্ত বাঙালি দর্শকদের এই প্রশ্নটা করা উচিত, সমস্ত ফিল্ম স্টারদের। তো দেবকে নিয়ে যখন আমরা আলোচনা করছি, 50টা সিনেমা করেছে দেব, বাংলা সিনেমাতে একটা হিরোকে কত টাকা দেওয়ার ক্ষমতা আছে এখানকার প্রডিউসারদের? আমি ম্যাক্সিমাম বললাম 20 লক্ষ টাকা, তার বেশি কিন্তু দেওয়ার ক্ষমতা নেই। 50টা সিনেমা করে 20 লক্ষ টাকা করে, প্রথম দিনে নিশ্চয়ই কেউ তাকে 20 লক্ষ টাকা দেয়নি। 1,50,000, হ্যাঁ, তারকম পরের দিকে কয়েকটা সিনেমাতে হয়তো 20 লাখ টাকা পেয়েছে। তো আমি যদি 50টা সিনেমাতেও ধরে নিই, তাহলে 20 লাখ টাকা করে গেলে 50টা সিনেমাতে কত টাকা রোজগার হয় তার? তারপরে সেই লোকটাই যে জীবনযাত্রা যাপন করেন, তার পয়সাটা কোথা থেকে আসে? সেই জীবনযাত্রা এই টাকার সঙ্গে মেলে না। তিনি একটার পর একটা সিনেমা প্রযোজনা করে যাচ্ছেন, প্রডিউস করে যাচ্ছেন, সেই টাকাটা কোথা থেকে আসে? এই প্রশ্নগুলো তো উঠবে, ওটা তো স্বাভাবিক। আপনার প্রশ্ন বানিয়ে দেব অস্বস্তিতে পড়বেন। দেব শুধু নয়, এই প্রশ্নটা আমার টালিগঞ্জের সমস্ত তথাকথিত যেটা খুব খারাপ ভাষায় বলা হয় যে ঝিঙ্কু মামুনি থেকে শুরু করে এই সমস্ত তথাকথিত স্টারেদের, যে 1 কোটি টাকায় যেখানে বাংলা সিনেমা হয়, সেখানে হিরো কত টাকা পায়, এবং সেই টাকা পেয়ে তার জীবনযাত্রা এভাবে কি করে হয়? তার মানে দেবও আপনার বক্তব্য শেল্টার নিয়েছে, একদম শেল্টার নিয়েছে, একদম শেল্টার নিয়েছে। শত্রুঘ্ন সিনহা এর সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো।
হুম। এর পুরোটাই সব সময় শেল্টার। এ এক সময় না, এনার কি মোদিকে শেল্টার নেওয়ার আছে? এনার কি শেল্টার বহুদিন নেওয়া সিনেমা। নেই। হ্যাঁ, একটা লোক বিহার থেকে এসে বর্ধমানে আহ, আসানসোল, আহ, আসানসোল। হুম, আসানসোলে প্রার্থী হয়ে গেল কেন? মানে ও কি দেশ উদ্ধার করবে? কিসের কারণে হুম, ও প্রার্থী হয়েছে? ও কোন কোন দলে ছিল না? সমস্ত দলে ছিল। হুম, ওর এই চরিত্রের জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা এবং বাকি যারা বিজেপির নেতা তারা ওকে দুঃসাই করে তাড়িয়ে দিয়েছে। তারপরে হুম, এই যে শত্রুঘ্ন সিনহা, অরুণ হুম, শৌরি, হুম, যশবন্ত সিনহা, যারা হুম, বাজপেয়ীর আমলে হুম, মানে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব পেয়েছে, তারা হুম, পরবর্তীকালে গুরুত্ব না পাওয়ার কারণে বাগি বিজেপিকে হয়েছে। গালাগালি দিয়েছে হুম, এবং হুম, নরেন্দ্র হুম, মোদীকে গালাগালি দিয়েছে, ইনক্লুডিং সুব্রমণিয়াম স্বামী। হুম, তো এখন এদের এরা এত জীবনে আহ, অকাজ করে বেড়ায় যে হুম, এদের এই অকাজগুলোকে আটকানোর জন্য এরা সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে এখানে এসে তৃণমূল একটা ক্ষমতাবান দল, দেশের তৃতীয় আর্থিকভাবে ক্ষমতাবান দল, এবং হয়তো এই কারণ শত্রুঘ্ন সিনহা সিনেমা থেকে বসে গেছেন কত বছর আগে, তো ওনার এই হুম, জীবনযাত্রা চলে কি করে? হুম, এখানেও একই প্রশ্ন। ওরা হুম, হয়তো ওরা যখন সিনেমা করতেন তখন এখনকার মতো টাকা পেতেন না কিন্তু। হুম, হুম, হুম। এবারে আহ, হ্যাঁ, অবশেষে দুটি নাম, দুজনেই মুসলিম এমপি, আবু তাহের খান ও খলিলুর রহমান। এবার দেখা যাচ্ছে যে দেখুন, এমএলএস এর মধ্যেও একটা বড় সংখ্যক, 32 জন মুসলিম এমএলএ আছে টিএমসি, যারা এবার জিতে এসছেন 80-র মধ্যে। তার মধ্যে একটা ঠিক বড় সংখ্যা 60 জনের লিস্টে সাইন করেছে। ঠিক। এমপিদের মধ্যেও মুসলিমরা মমতাকে ছাড়ছে। আবু তাহের খান আর খলিলুর রহমানের রিজন কি শিফট করা? আহ, খলিলুর রহমান একজন বড় ব্যবসায়ী, হুম, সফট স্পোকেন, হুম, এবং আবু তাহের খান একজন পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব। হুম, খলিলুর রহমান কিন্তু সেরকম রাজনৈতিক ওনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, উনি ব্যবসায়ী হিসাবেই পরিচিত ছিলেন। তো এখন, এবং আপনি যেটা বললেন যে 32 জনের মধ্যে অনেকেই 60 জনের হুম, হুম। বিধায়কদের তালিকায় নাম লিখিয়েছেন। আজকেই আমি একটা আমার ব্যক্তিগত ব্লগে ভিডিও করেছি, আমি তারও একটু প্রচার করে নিই। সেটা হচ্ছে, 1 মাস তো হলো, পশ্চিমবঙ্গের মুসলমানরা কি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সরকারের কারণে? হুম, হননি তো। তাহলে এই বামফ্রন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যে এতদিন বোঝাতো যে বিজেপি সরকারে এলেই আপনাদের জীবন শেষ হয়ে যাবে, হুম, সেটা হয়নি। আজকে 9 তারিখ বোধহয়, আমরা আপনার সঙ্গে হুম, 9 বা 10 তারিখ হবে হয়তো আজকে। হুম, হুম, আহ, আহ, তো 1 মাস হয়েছে ঠিক সরকারটা, পশ্চিমবঙ্গের কোনো মুসলমানের কোনো অসুবিধা হয়নি। যারা বেআইনি বাড়ি করে তিল জ্বালাতে ছিল বা হুম। তপসিয়াতে ছিল সেটা সেটা অন্য আলাদা ব্যাপার। প্রসঙ্গ, তো আবু আলাদা ব্যাপার। তাহের খান আর খলিলুর কেন? আহ, এদেরকে এদেরকে নিজের এলাকার লোকেদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং এটা এই মেসেজটা দেওয়ার জন্য যে এই বিজেপি থাকা সত্ত্বেও আপনাদের কোনো অসুবিধা হবে না, এই প্রোটেকশনটা এদের দিতেই হতো। কারণ এমনি সাধারণভাবে খলিলুর রহমান বা আবু তাহের খান এরা তো ক্ষমতা বা পুলিশ ছাড়া ইয়ে করতে পারবে না, তার যারা ভোটার তাদেরকে সামলাতে পারবে না। তো সেই কারণেই এদের যাওয়া আর কি। আম, দেখুন, যেটা দাঁড়াচ্ছে এই দীর্ঘ আলোচনার পর, যেগুলো সবই পচা মাল। হুম। মানে আপনার কথাতে যা দাঁড়াচ্ছে, আমি তা মনে একদমই করছি তাই। না, আপনার কথাতে একদমই যা আমার দাঁড়াচ্ছে। কথাতে, হ্যাঁ, আমার কথাতে এরা সবাই পচা আমি মাল। আমি কোনো দায়িত্ব নিয়ে কিছু বলছি না, না না, আপনার কথাতে। একদমই না। আমি আমি এগুলো দায়িত্ব নিয়ে এগুলো বলছি। পচা, এগুলো পচা মাল। হুম। প্রশ্নটা আমার সহজ। বিজেপি কেন হাত ময়লা করছে পচা মাল ধরে? খুব ছোট করে বিজেপি তো বলুন, হাত ময়লা সময় কম করছে না। আমাদের। হুম, বিজেপি এই তৃণমূল কংগ্রেস নামক জামাতি দলটাকে এই মুহূর্তে তাদের উদ্দেশ্য হচ্ছে তার ঝাড়ে বংশে নির্বংশ করে দেওয়া। হুম, এটা দেশের নিরাপত্তার খাতিরে অত্যন্ত জরুরি। হুম, তারপরে তারা বামপন্থীদের নিয়ে ভাববে, ব্যাস, এর হুম। থেকে বেশি আমার কিছু বলার নেই। না, কিন্তু এদের কেন না, মানে হাত এদের ময়লার সাথে কোনো জায়গায় নেই। এদের কি দলে নিয়েছে? বিজেপি, নেয়নি তো। না না, দলে না নিলেও ছবি দেখা যাচ্ছে যে
এদের সাথে বসে ব্রেকফাস্ট লাঞ্চ করছে, এদের করুন না, বাড়িতে তাতে যাচ্ছে। কি অসুবিধা আছে? একটা এমপির বাড়িতে বড় শীর্ষ নেতা গিয়ে পৌঁছচ্ছে, টিএমসি এমপির বাড়িতে দিল্লিতে, এটা হাত ঠিক ময়লাই আছে, তো। অসুবিধা কি দরকার আছে? নেই কোনো না অসুবিধা এদের, তো নেই। দরকার নেই না, কেন না, এদেরকে? সংখ্যাটা দরকার আছে। যদি এরা রিজাইন না করে তাহলে সংখ্যাটা দরকার আছে। আমাকে খুব ছোট্ট করে বলুন তিনটে কারণ কেন এই সংখ্যাটা দরকার, যে কোনো বিজেপির কেন কারণে দরকার? পার্লামেন্টারি পলিটিক্সে সংখ্যা সবসময় দরকার নেই হুম, বলার কোনো কারণ নেই। হুম, এক, 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসকে একদম শেষ করে দেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসের ভেতরে ভূমিকম্পটা ধরানো খুব জরুরি ছিল। হুম, আর 3 হচ্ছে যে এদের দিক থেকে বারবার আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান করে গেছে, সেই হুম। সুযোগটা বিজেপি নিয়েছে, আর কিছুই না, তো বিজেপি দয়া করেছে। দয়া করে। আমি যদি বলি অন্য একটা গভীর কারণ আছে, বিজেপির সামনে দুটো বড় বিল আছে, যেটা বিজেপিকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি বিজেপি বলবো না, সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনোভাবে ক্লিয়ার করাতে হবে লোকসভা এবং রাজ্যসভায়। একটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেটা হলে আগামী 20 বছর বিজেপির জন্য ইলেকশন লড়া এবং জেতা অনেক সহজ হয়। আর দ্বিতীয় হচ্ছে ডিলিমিটেশন। ডিলিমিটেশনের সাথে যুক্ত আছে মহিলা বিল। ডিলিমিটেশন বিলটা আসলেও আগামী 20 বছরে বিজেপিকে হারানো অসম্ভব। আমার আপনাকে আমি প্রশ্ন, আমি যদি বলি এই দুটো রিজনের জন্য, যদি এই, যেটা আপনার ভাষায় পচা মাল তাদেরকে নিয়েছে, যেভাবেই শেলটা দিয়ে থাকুক না কেন, আমার প্রশ্নটা হচ্ছে কত এমপিস দরকার বিজেপি এই দুটো বিল পাস করানোর জন্য? দুটোই সংবিধান সংশোধন বিল, তাই 2/3 মেজরিটি লাগবে। সেই অঙ্কটা কি আমাদের দর্শকদের মানে খুব আপনার সিম্পল যদি ভাবে বোঝান। এরকম দর্শকদের এটা নিয়ে, দর্শকরা যদি অবাক হবেন না যদি ডিএমকে এই ডিলিমিটেশন বিল এবং মহিলা বিল তার সঙ্গে যেটা জুড়ে আছে সেটাকে সবচেয়ে বেশি বিরোধ করেছিল, এরপরে যখন আসবে তখন সেই ডিএমকে যদি ওই বিলে সমর্থন করে আপনারা অবাক হবেন না কিন্তু। অতএব সংখ্যা পাওয়াটা বিজেপির কাছে খুব একটা বড় ব্যাপার নয়। সংখ্যা যে গতবার ছিল না সেটাও তারা জানতো। এবারে তারপরে নানা রকম ভাবে সংখ্যা জোগাড় করে ফেলাটাও তাদের কাছে খুব একটা বড় ব্যাপার ছিল না। এটা বিজেপির ফ্লোর ম্যানেজাররা খুব ভালো করতে পারেন, কারণ এই ক্ষেত্রে ফ্লোর ম্যানেজারদের একটা বড় কাজ থাকে, তো এটা করতে পারেন তারা। তার জন্যে এইরকম ভাবে প্রকাশ্যে এই 20 জন সাংসদকে তারা তখন হয়তো প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের থেকেও ভোট দিয়ে দিতে পারতো, কোনো অসুবিধা ছিল না, দিতেই পারতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে, আবারও বলছি যে বিল একটা আছে, আর একটা আসবে, তারপরে আর একটা আসবে, তারপরে আর একটা আসবে, আসতেই থাকবে। এই দুটোই যে শেষ বিল তা তো নয়। এই দুটো খুব ভাইটাল বিজেপির জন্য। হ্যাঁ, ঠিক তিনটে আছে, বিল আজকের দিনে খুব ঠিক ভাইটাল। আছে। এরপরে আপনি জানেন না হয়তো আরেকটা, বা আমরা জানি না আরেকটা এমন ভাইটাল বিল আসবে যেটা হয়তো আমরা কেউই জানি না, কেউই জানি না। আমরা তো জানি যে ইউসিসি আসা বাকি আছে, ইউনিভার্সাল সিভিল কোড। তাহলে অতএব কোনোটাই শেষ কথা নয়। এর পরে কি হবে? ধরে নিলাম যে সংগঠিতভাবে এই 18 জন 20 জন 16 জন যারাই আসছেন, তারা সবাই বিজেপির প্রপোজড বিলগুলোকে সাপোর্ট করে। তারপরে এদের কি ভবিষ্যৎ? 2000 ভবিষ্যৎ নেই, এদের কোনো ভবিষ্যৎ নেই। 2029 পর্যন্ত যদি টানতে পারে এরা টানবে, তা নাহলে রিজাইন করতে হবে এদের, দিয়ে আবার সব জায়গায় বাইপোল হবে। বিজেপি কি এদের মধ্যে থেকে ভালো তৃণমূলী কাউকে খুঁজে পেয়েছে? আমি এত লম্বা বিশ্লেষণ আপনার সাথে এই কারণে করলাম, ভালো তৃণমূলী খোঁজার জন্য। না 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 না, এর মধ্যে একটু ভালো তৃণমূলী আছে। শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য কোথাও বলেননি। আর এইটা শ্রমিক ভট্টাচার্যের মুশকিল হচ্ছে, কিছু জিনিস খবরে রটে গেলে তখন তো সেটা থেকে পিছিয়ে আসা যায় না। ওই ভিডিওটা শুনলে দেখা যাবে যে শ্রমিক ভট্টাচার্য কোনো জায়গাতেই কিন্তু ভালো তৃণমূল কথাটা বলেননি, ওটা বলেছে একজন সাংবাদিক, এবং সেটাই চারিদিকে রটনা হয়ে গেছে। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। তো এর মধ্যে কারোর কি বিজেপিতে স্থান পাওয়ার চান্স আছে এই 16 জন যাদেরকে আমরা ডিসকাস? এই মুহূর্তে নেই, ভবিষ্যতে করে, এই মুহূর্তে না হলেও আপনি সেই দুটো নাম, তিনটে নাম ভবিষ্যতেও আপাতত নেই। কারণ হচ্ছে যে বিজেপি এই মুহূর্তে এতটাই শক্তিশালী যে তাদের 42টা প্রার্থী খোঁজার জন্য তৃণমূলের ওপরে ভরসা করতে হবে এবং এদের ওপরে ভরসা করতে হবে, সেই জায়গাটার সম্ভাবনা খুবই কম।
কাকলি ঘোষ দস্তিদার যিনি না না পুরো খুবই দলের কম, মুখিয়া, খুবই কম, খুবই কম, খুবই কম। মানে রিভোল্টটা কি হবে? তৃণমূলের বিরুদ্ধে রিভোল্ট করে এই 20 জন যে আলাদা রিওয়ার্ড রিভোল্ট, পুলিশ কাকলি ঘোষ দস্তিদার এখনো জেলের বাইরে, সব্যসাচী দত্ত আজকে সকালে অ্যারেস্ট হয়ে গেছেন, এটাই রিওয়ার্ড। তার মানে রিওয়ার্ডটা এটুকুই, প্রোটেকশনটাই রিওয়ার্ড, তাছাড়া একদম। আর কোন মানে বিজেপিতে যাওয়াটা সম্ভব নয়, এটা আপনি বলছেন? না না না, এখনো পর্যন্ত সেরকম কোনো, এখনো পর্যন্ত পলিটিক্স ইজ আ সায়েন্স অফ প্রবাবিলিটি, এখনো হুম। পর্যন্ত এরকম কিছু নেই। প্রসেনজিৎ বাবু, অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার। যতবার আমি আপনার সাথে কথা বলি, আপনার ইন্টারভিউজ আমাদের চ্যানেলে দেখি, খুবই বিশ্বাসযোগ্য লাগে। তবে এই যে লাস্ট কথাটা আপনি বললেন যে এদের মধ্যে কেউ বিজেপিতে সম্ভবত যাবে না, আমার মনে হয় সময় সেটা বলবে। আমি ফিরে আসবো, যখন কেউ যাবে তখন আপনার এই ইন্টারভিউটা নিয়ে, যে দেখুন না, আমি যাবে না বলিনি, আমি বলেছি তার সঙ্গে যে এটা, তা সত্ত্বেও এর রাজনীতি হচ্ছে সায়েন্স অফ প্রবাবিলিটি, এটাও বলেছি। কিছু তো দেওয়া নেওয়া হয়েছে প্রসেনজিৎ বাবু, কিছু তো দেওয়া নেওয়া হয়েছে, এটা হ্যাঁ। শুধু প্রোটেকশন হ্যাঁ, হতে পারে না, কিছু তো দেওয়া নেওয়া হয়েছে। ঠিক। আমি আপনি আরো খোঁজ নিন, আবার জুড়বো আপনার সাথে পরের সপ্তাহে, কি দেওয়া ঠিক নেওয়া আছে। হয়েছে সেটা নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ।